মাননীয় সদস্য শ্রী তরুণজ্যোতি তিওয়ারি, আপনার সময় 7 মিনিট। সময় 7 মিনিট। নমস্কার। প্রথমেই মাননীয় অধ্যক্ষ মহাশয়কে অনেক ধন্যবাদ আমাকে বাজেটের পক্ষে বলার সুযোগ দেওয়ার জন্য। 2026 এবং 27-এর বাজেট এক ঐতিহাসিক বাজেট। 15 বছর পর রাজ্য এমন একটা বাজেট দেখলো যেটা অন্ততপক্ষে ট্রেডমিলে তৈরি হয়নি। ট্রেডমিলের বাজেট এটা নয়, এটা মানুষের বাজেট, মানুষের স্বার্থের বাজেট, মানুষের কথা ভেবে এই বাজেট। এই বাজেট নিয়ে বলার আগে আমার মনে হয় বলা উচিত তাদের সম্পর্কে যাদের জন্য আজকে আমরা এখানে। পশ্চিমবঙ্গের সরকার এমনি এমনি পরিবর্তন হয়নি। পরিবর্তনের পিছনে আছে আমাদের অসংখ্য কার্যকর্তার আত্মত্যাগ, আত্মবলিদান। 350 জনের ওপর কার্যকর্তা খুন হয়ে যাওয়া, তাদের বাড়ি ঘর ছাড়া হওয়া। যারা সামনের সারিতে লড়াই করেছে তারা যেমন ছিল, একই সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকজন ছিল যারা হয়তো কোনো পদে ছিল না, কোনো দায়িত্ব ছিল না, তারা লড়াইটা করেছে। তাদেরকে এই কক্ষ থেকে আমার প্রণাম। এই বাজেট কোনো শুধুমাত্র খরচের খাতা নয়, এটা সোনার বাংলা গড়ার রোডম্যাপ। ভোটের আগে আমরা সংকল্পপত্র দিয়েছিলাম এবং সেই সংকল্পপত্র মেনে প্রত্যেকটা জায়গা টাচ করে যে 8 মাসে যে বাজেট, নতুন সরকার যার বয়স এখনো 2 মাস হয়নি, 8 মাসের জন্য বাকি যে বাজেটটা করা হয়েছে প্রত্যেকটা সেক্টরের কথা মাথায় রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের কথা যেমন বলা হয়েছে এখানে, তাই 20% দিয়ে, আগে তো ডিএ চাইলে বলা হতো ঘেউ ঘেউ করবে না, যতই দিই ততই চাও, চাওয়ার আর শেষ নেই। সরকারি কর্মচারীরা যাদের মাধ্যমে সরকার তাদের বিভিন্ন প্রকল্পগুলো রূপদান করে, তাদেরকে তুলনা করা হতো কুকুর বিড়ালের সাথে। এটা লজ্জাজনক। সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য এই সরকার প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা খরচা করেছে, তো তাদের জ্বালাতনের কথা কোনোদিন ভাবেনি। আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মী, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, তাদের প্রত্যেকের ভাতা বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, জায়গাগুলো হয়তো ছোট, কিন্তু এদের গুরুত্ব কতটা যারা কাজ করে তারা জানে। এই জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ। এই সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি দেয় না, এই সরকার প্রতিশ্রুতি পূরণ করে। এতকাল ধরে যুব সমাজের সাথে ছিলাম, এখনো আছি। যুব সমাজ এবং কর্মসংস্থান, দেশের রাজ্যের যুবক এবং যুবতীরা যদি না এগোয় তাহলে রাজ্য এগোবে না। তাই জন্য এই বাজেট নতুন একটা দিশা দেখিয়েছে। স্টার্ট আপের জন্য যে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, 5 লক্ষ টাকা লোন এবং 5 লক্ষ টাকা গভর্নমেন্টের তরফ থেকে, এর ফলে নতুন অনেক স্টার্ট আপ আসবে এবং সেখানে বিপুল পরিমাণে কর্মসংস্থান হবে। এই জন্য সরকারকে ধন্যবাদ। 1 লক্ষ সরকারি চাকরি যে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে শিক্ষাক্ষেত্রে 50,000, পুলিশ বিভাগে 20,000 এবং অন্যান্য যে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তার জন্য ধন্যবাদ। পুলিশ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। পুলিশের সংখ্যা যেখানে কমে যাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা অসুবিধা হয়ে যাচ্ছিল। এমনিতেও রাজ্যে এতদিন শাসকের আইন চলছিল। পশ্চিমবঙ্গের মানুষ আইনের শাসন কাকে বলে এই 2 মাসে বুঝতে পারছে। বিভিন্ন ডিগ্রির চোর, ছোট চোর, বড় চোর, তারা একের পর এক ধরা পড়ছে। গতকাল তার বক্তৃতার সামনে আমার বন্ধুবর কৌস্তব বাগচি যখন কি চোরদের কথা বলেছিল, আমি দেখলাম এই কক্ষে কিছুজন ব্যাপারটা গায়ে মেখে উঠে দাঁড়ালেন। মানে ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি মতো হয়ে গেল। শিক্ষাক্ষেত্রে যেমন নিয়োগের দরকার আছে, আমি এই কক্ষের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কতগুলো বিষয় বলতে চাই। এখানে চলছিল অনেক কথা বললো, দেখলাম, শুনে মনে হলো আজকে একই শুনি আজ মন্থরার মুখে। যারা এতকাল সরকারে ছিল, স্যাক্টের কথা তাদের মনে পড়েনি, কলেজ সার্ভিস কমিশন নিয়ে তাদের মনে পড়েনি, এসএসসি প্রাইমারি যারা চাকরি প্রার্থী তাদের কথা মনে পড়েনি। স্যাক্ট ইজ এ ইম্পর্টেন্ট থিং, কিন্তু স্যাক্টে কিভাবে নিয়োগ হয়েছিল? যারা যোগ্য তারা কিছুজন তো নিয়োগ পেয়েছিল, বাদ বাকি কোনো নেতার ছেলে, কোনো নেতার ভাইপো, কোন নেতার পরিচিতি, আত্মসহায়ক, এদেরকে চাকরি দেওয়া হতো স্যাক্টে। হ্যাঁ, স্যাক্ট নিয়ে ভাবা উচিত।
স্যাক্টের বেতন বৃদ্ধি নিয়েও ভাবা উচিত। সাথে এই স্যাক্টে কারা কারা চাকরি পেয়েছে, কিভাবে চাকরি পেয়েছে সেটা খতিয়ে দেখা আরো আগে প্রয়োজন। কলেজ সার্ভিস কমিশন, শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বাধীন যিনি ছিলেন তিনি কলেজ সার্ভিস কমিশনের নামে একটা নিজস্ব জায়গা চালিয়েছেন। একটা অদ্ভুত জিনিস চলে এসলো যেটা ইউজিসিতে ছিল না, ডোমেন নলেজ। ডোমেন নলেজ 40 মার্কস ইনক্লুড করা হয়, যার ফলে ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট হয় কলেজ সার্ভিস কমিশনে, টাকা দিয়ে বিক্রি হয়। যেহেতু সংখ্যাটা কম চোখে পড়তো না, কোর্টে আমরা থাকতাম, কোর্টে দেখতাম, সেখান থেকে ব্যাপারগুলো আরো চোখে পড়ে। এই চোরেদের সাম্রাজ্য যেটা 15 বছর চলেছিল, একটা সেক্টর না, কোনো একটা সেক্টর ছিল না যেখানে চুরিটা হয়নি। সাথে অন্যায়ভাবে না বলি, এসএসসি যারা রাস্তায় বসে আছেন, যারা যোগ্য ছিল তাদের চাকরি বিক্রি হলো। প্রাথমিক 2016 তাদের চাকরিগুলো বিক্রি হলো, যেখানে রিজার্ভেশন মানা হলো না। এই সরকার যেমন পরিষ্কার বলে চাকরি বিক্রি নয়, মেধার ভিত্তিতে, এটাই নতুন বাংলার অঙ্গীকার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ মেধাকে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং ভাইবার নাম্বার কমিয়ে দেওয়ার জন্য, কারণ ওটা ওই খুলোর জাতাকলের মতো একটা এমন একটা জায়গা যেখানে এক্সট্রা নাম্বার দেওয়া হতো। আমি রাজারহাট গোপালপুর থেকে আসছি, রাজারহাট গোপালপুরের বিধায়ক। আমি রাজারহাট গোপালপুর নিয়ে কথা না বলি তাহলে অন্যায় হবে। ভিআইপি রোডের দুই ধারে আপনারা যখন জানেন, পুরো কক্ষে সবাই আগেও যারা দেখছেন, ভিআইপি রোডের দুই ধারে আপনারা দুটো নয়নজুলি দেখতে পেতেন। নয়নজুলিগুলো যখন ছিল তখন ওখানে জল জমতো না। আজকে সেই নয়নজুলিগুলো বুঝে গেছে একসময় তৎকালীন সাইরেন মন্ত্রী, দুঃখিত, দমকল মন্ত্রী সুজিত বসু জায়গাগুলো ইচ্ছা করে বুঝিয়েছে নিজের প্রমোটিং এর জন্য, নয়নজুলি বুঝিয়েছে, তার ফলে পুরো রাজারহাট গোপালপুর জলের তলায় যায়। প্রত্যেক বছর রাজারহাট গোপালপুর বিস্তীর্ণ এলাকা জলের তলায় যায়, কারণ ওখানে আনপ্ল্যান ভাবে সবকিছু ইলিগাল কনস্ট্রাকশন চলছে। রাজারহাট গোপালপুরে যদি কথা বলি আমি, প্রত্যেকবার বাগজোলা খাল সংস্কার হয়, ওপর থেকে প্লাস্টিক সরানো হয়, তলার পলি কোনোদিন সরানো হয় না। টাকা আসে, টাকাগুলো যায় কোথায় সেটার হিসাব হওয়া আজকে প্রয়োজন আছে। স্বাস্থ্য ব্যবস্থা আমি মেনশন করার সময় বললাম, একটা বড় বিধানসভা, অনেক মানুষ থাকেন সেখানে স্বাস্থ্য ব্যবস্থা, একটা সরকারি হাসপাতাল নেই। একটা বিল্ডিং হয়েছিল, প্রচুর টাকা খরচা করে, সেখানে আজ পর্যন্ত কিছু শুরু হওয়া সম্ভব হলো না। শিক্ষা, একটা বিধানসভা, অনেক জায়গা পড়ে আছে। রাজারহাট গোপালপুরে সরকারি জায়গা অনেক আছে। আপনার সময় পার হয়ে গেছে, জাস্ট কিছু সেকেন্ড নেবো আমি, কিছু সেকেন্ড। আপনার টাইম কিন্তু পরের থেকে কাটা হবে, পরে আপনার মাননীয় অধ্যক্ষ মহাশয়, জাস্ট কিছু সেকেন্ড নেবো আমি, যেহেতু আমি একজন আইনজীবী, আইনমন্ত্রী উপস্থিত আছেন। আমি সবই বুঝলাম, আপনার পরের নাম্বার থেকে কাটাবে। আমি কিছু সেকেন্ড নেবো জাস্ট। আমি এখানে আইনমন্ত্রী উপস্থিত আছেন। পশ্চিমবঙ্গে যারা তারিখ পে তারিখ যেটা চলে, সেই তারিখ পে তারিখ বন্ধ করার জন্য বিচার ব্যবস্থারও কিছু পরিবর্তন প্রয়োজন, টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন এবং সেখানে স্পিড আপ করা প্রয়োজন। যে কোর্টগুলো ভ্যাকেন্সি আছে সেখানে রেগুলার এমপ্লয়মেন্ট প্রয়োজন, নিয়োগ প্রয়োজন, নাহলে একই অবস্থা দাঁড়াবে। আর লাস্টে একটা কথাই বলবো, আগের দিন এখানে বলার সময় একজন দেখলাম খুব গর্ব করে কিছু লাইন বললেন, রাহাত ইন্দোরি সাহেবের একটা লাইন কোট করলেন, जो आज साहेब मसनद है कल नहीं रहेंगे, जो आज साहेब मसनद है वो कल नहीं रहेंगे, किराएदार है মালকিন, কিরায়েদার है জাতি মাকান থোড়ি है। ওটাই বলতে চাই, 15 বছর যারা রাজ্যটাকে বাবার সম্পত্তি মনে করেছিল, মানুষের অধিকার লুট করেছিল, তারা আজকে অনেক কথা বলছে। আজকে এই সরকার মানুষের অধিকারের কথা বলছে। প্রত্যেকটা সেক্টর, আমরা অন্তর্দয়ার কথা বলি, অর্থাৎ অন্তর্দয়া লাইনের শেষে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটার উদয়ের কথা, আজকে প্রত্যেকটা সেক্টরের কথা বলা হচ্ছে, হকারদের কথা ভাবা হচ্ছে। আপনি 3 মিনিট এক্সট্রা নিয়েছেন, এই 3 মিনিট কিন্তু পরের আমি কোনো বক্তা থেকে কাটবো, প্লিজ।